শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু, বলছেন হাসানাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দেব, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী, বলছেন আব্দুস সালাম। আরো জানিয়ে দেব, আইন শৃঙ্খলা সভা শেষে আসিফ মাহমুদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত। এদিকে শেখ হাসিনা ভারতের মিডিয়াকে উস্কে দিচ্ছেন, বলছেন হেলাল উদ্দিন। আরো থাকছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান তোপের মুখে জনপ্রশাসন সচিব। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু, বলছেন হাসানাত আব্দুল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের বিচারে গড়িমসিকে সন্দেহের চোখে দেখেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। হাসানাত আব্দুল্লাহ লিখেছেন, বিটিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। বিটিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমি সন্দেহের চোখে দেখি। এদিকে বিটিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবশিস রায়চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এ সংক্রান্ত স্মারকে বলা হয়, বিষয়টি পিলখানা হত্যাকাণ্ড জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অন্তত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী, বলছেন আব্দুস সালাম। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ শুধু ব্যবসা করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষের দল হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল। রবিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আওয়ামী লীগ সীমান্তের অপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার সুযোগ নিয়ে ফ্যাসিবাদরা ষড়যন্ত্র করছে। আব্দুস সালাম বলেন, হাসিনার পতনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোদি ও তার আশপাশের লোকজন। চূড়ান্তভাবে বিজয় চাইলে জনগণের রায় দরকার। আগামীতে জনরায়ের বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলন এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। নির্বাচন না দেওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এবারের বিজয় দিবস আমরা নতুন আনন্দে উদযাপন করতে পারছি, কারণ ফ্যাসিস্টের বিদায় হয়েছে। হাসিনা গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। আমরা আরো কঠিন সময়ের মধ্যে পড়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেটেম জাহিদ হোসেন বলেন, 6.5 বছর বেগম খালেদা জিয়াকে জেলে রাখার কারণ কি বলবে স্বৈরাচারী সরকার। অনেকে বলে, রাজনীতিবিদরা কি করেছে? আপনারা যখন গুম হয়েছিলেন আমরা দাঁড়িয়েছি। কাউকে দোষারোপ করবেন না, বিরাজনীতিকরণের চেষ্টা করবেন না। ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ, কোনোভাবে জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবেন না। আইন শৃঙ্খলা সভা শেষে আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিং এর সময় তিনি আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। উপদেষ্টা বলেন, এর বাইরে গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো আপনারা
আপনারা দেখতে পারবেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফ্যান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা যাচ্ছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেপ্তার করা হবে। ছাত্রলীগ ফিরে আসবে বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সে বিষয়ে উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে এটি অন্য সময়ের ছবি, কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড এবং তথ্য এসেছে। আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। এক প্রশ্নের জবাবে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা করতে পারে সেই সম্ভাবনা আছে, যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড নিশ্চিহ্ন না হয়। শেখ হাসিনা ভারতের মিডিয়াকে উস্কে দিচ্ছেন বলছেন হেলাল উদ্দিন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনা ভারতের মিডিয়াকে উস্কে দিচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমরা বলতে চাই, আপনারা সত্য খবর পরিবেশ করুন। আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের দেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন হয়নি, হবেও না ইনশাল্লাহ। অপপ্রচার করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করবেন না। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস এর উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে এ মহান দিবস পালন উপলক্ষে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের সমালোচনা করে ডক্টর হেলাল উদ্দিন বলেন, 1965 সালে আমাদের সীমান্তে আপনারা পরাজিত হয়েছিলেন। সেই প্রতিশোধ নেয়ার জন্য আপনারা 1971 সালে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের ওপর আঘাত করেছিলেন। আমরা বলতে চাই, 1965 সালে যে ঈমান ছিল সেই ঈমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে। অতএব হুমকি দিয়ে লাভ হবে না। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা ভারত আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে, আগারতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা করেছে। আপনারা শুধু পতাকায় আগুন দেননি, আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছেন। এটা আপনাদের জন্য ভালো হবে না। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির বলেন, 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষ দীর্ঘ 18 বছর পর মন খুলে প্রাণ উজাড় করে স্বাধীনভাবে বিজয় দিবস পালন করবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহের নাম করে 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিল। এরপর জামায়াতে ইসলামী কেন্দ্র নেতাদের ধরে নিয়ে গিয়ে নাটক সাজিয়ে আইনের নামে অবিচার করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একের পর এক ফাঁসি দিয়েছে এবং জেলখানা নির্মমভাবে হত্যা করেছে 11 জন নেতাকে। আওয়ামী লীগ শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছিল। এভাবে ভারত বিরোধী শক্তিকে নিঃশেষ করে বাংলাদেশে একটি রাম রাজত্ব কায়েম করার জন্য উদ্যোগ নিয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ছিনতাই রোডে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ। রাজধানীতে ছিনতাই রোডে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা থেকে আরো উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরো উন্নতি করতে হবে। 16 ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্ব যাদের, তারা যাতে এটা ভালোভাবে পালন করেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 16 ডিসেম্বর কিংবা 25 ডিসেম্বরকে সামনে রেখে খারাপ কোনো কিছু নেই। অন্য বছর যেভাবে হয় এবারও সেভাবে হবে। ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এ বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি শেষ রাতে সাধারণ ছিনতাইটা হয় সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হয়। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা ছিনতাই বেড়েছে বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন, এটা যাতে কমিয়ে আনা যায়, একবারে দূর করা যায়, তবে এটা এলার্মিং কিছু না। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইজতেমার ব্যাপারে আলোচনা হয়েছে। ইজতেমা পার্টির সঙ্গে আমরা 18 ডিসেম্বর আবার বসবো। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবে ইজতেমা হবে। বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান তোপের মুখে জনপ্রশাসন সচিব। কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমানের কক্ষের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত নেতাকর্মীরা। রোববার 15 ডিসেম্বর সকাল 10:30টার পর বঞ্চিত অর্ধশতাধিক কর্মকর্তা সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন। তাদের অনেকেই মেঝেতে বসে গেছেন। বেলা 11:30টার দিকে জনপ্রশাসন সচিব তাদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হয়ে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। এ সময় বিক্ষুব্ধ বঞ্চিত কর্মকর্তারা উচ্চ স্বরে সচিবের সঙ্গে কথা
কথা বলতে থাকেন। কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করতে বলেন। তখন জনপ্রশাসন সচিব তাদের জানান, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো ফাইল আসেনি। ওই ফাইল আসার সঙ্গে সঙ্গে তিনি তা প্রসেস করবেন। এরপর সচিবের সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে থাকেন অবস্থান নেওয়া কর্মকর্তারা। পরে জনপ্রশাসন সচিব নিজের দপ্তরে ঢুকে পড়েন। গত 10 ডিসেম্বর পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করে। কমিটির প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন পেশ করেন। কমিটির 764 জনকে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে। পরে নিজ দপ্তরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো ফাইল পাঠায়নি। আমাদের এখানে ফাইল আসার পর সেটি প্রসেস করতে একদিনের বেশি সময় নেব না। তবে জনপ্রশাসন সচিবের বক্তব্য আশ্বস্ত হতে পারেনি বঞ্চিত কর্মকর্তারা। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা সচিবের দপ্তরের সামনে অবস্থান করবেন বলে ঘোষণা দেন।